লোকটা ঢুকলো ভিতরে। প্রতাপ চৌধুরী তাকে নিয়ে সোফায় বসলেন। উদ্ভ্রান্তের মতো বলতে শুরু করলেন, তুমি আমার বন্ধু, আমাকে বাঁচাও তুমি। তোমার সব কাজে আমি তোমার সাথে ছিলাম। আজকে আমার তোমাকে প্রয়োজন। আনোয়ার শেখ এগিয়ে এসে বসলেন। একটা বাঁকা হাসি দিয়ে বললেন, ছিলে বলেই তো এসেছি তোমার কাছে। তুমি চিন্তা করো না, তোমার প্রজেক্ট যেভাবেই হোক আমি আরিয়াকে দিয়ে সাইন করিয়ে নেব। ভুলে যাও কেন, ও এখন আমার বাড়ির বউ। প্রতাপ চৌধুরী এবার একটু নিশ্চিন্ত হলেন। আনোয়ার শেখ চিন্তা জড়ানো কণ্ঠে বললেন, শুধু একটাই সমস্যা। কি সমস্যা? আমার ছেলেটার মতিগতি ইদানিং ভালো ঠেকছে না। ও যে কি করছে, কোথায় যাচ্ছে তার কোনো খবর আমি পাচ্ছি না। রিদওয়ান ওকে নিয়ে আবার কিসের চিন্তা? তোমার চিন্তা আছে। ওর আচরণ সন্দেহজনক। ও বাইরে যাওয়ার আগে যেমন ছিল এখন তেমন নেই। আমার রিদওয়ান কেমন চুপচাপ শান্ত স্বভাবের ছিল, কিন্তু এখন ওর চোখে মুখেও কেমন যেন চালাক চতুর ভাব। এতগুলো দিন বাইরে ছিল তো, তাই অমন হয়েছে। এটা চিন্তার কিছু না। চিন্তা তোমার বড় ছেলেকে নিয়ে। কেন, ও আবার কি করেছে? কি আর করবে, দিন দিন তোমার মতোই হয়ে উঠছে। আনোয়ার শেখ মুচকে হাসলেন। সে যাক, বাড়িতে এক হাড় হাবাতে এসে জুটেছে, সেটাকে কিভাবে তাড়াবো তাই নিয়ে চিন্তায় আছি। কে? ফাহিমের পিছনে যে মেয়ে পড়েছিল সেই। ওই মীরা না, কি যেন নাম? ওই মেয়েটা? ওকে তো আমরা ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। ওর মাটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল না? হ্যাঁ, তোমার গাড়ির নিচেই তো পড়েছিল। সেই থেকে গায়েব হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে কোথায় থেকে উদয় হলো কে জানে। এবার কিভাবে তাড়াবে? শেষমেশ এই চাল চুলোহীন মেয়েটা তোমার বাড়ির বউ হবে? আনোয়ার শেখের সেই দম্ভ, সেই অহংকার, সে এবার মিলিয়ে যাবে। এত সহজ? আমি আছি কি করতে তবে? আমি থাকতে ওই মেয়েকে ফাহিমের বউ হতে দেব না। কি করবে দেখা যাক। যাক সেসব কথা। তৃষ্ণা কোথায়? ওর বন্ধুদের সাথে কিছুদিনের ট্রিপে গেছে, ফিরবে 4 থেকে 5 দিন পর। এখন উঠি আমি, ওদিকে কাজ ফেলে এসেছি। তোমার কাজও হয়ে যাবে, চিন্তা করো না। আনোয়ার শেখ উঠে দাঁড়ালেন। গাড়িতে উঠে বসতেই গাড়ি ছুটে চলল অফিসের দিকে। আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরী বন্ধু। তাদের ভালো কাজের থেকে খারাপ কাজের সংখ্যা বেশি। নিজেদের অহংকার প্রতিপত্তি ঠিক রাখতে এরা যা খুশি তাই করতে পারে। স্নিগ্ধার সাথে করা অন্যায়ের কারণ ছিল তার বাবার জমিটুকু, সেটাই নিয়ে চেয়েছিল। ভালো কথায় স্নিগ্ধার বাবা রাজি হয়নি, তাই জোর করেই নিয়েছিল। তবে তাদের অত্যাচারে যে স্নিগ্ধার বাবা মারা যাবে সেটা বুঝতে পারেননি দুজনের কেউই। সেদিন রাতের পরে খোঁজ খবর নিয়ে কাছের এক হসপিটালে গিয়ে তারা জানতে পারে স্নিগ্ধার বাবা রাতেই মারা গেছে। সেই শোক সহ্য করতে না পেরে স্নিগ্ধার মাও মারা গেছে। সবাই যদিও ভেবেছিল স্নিগ্ধার বিষয়টা ওখানেই শেষ হয়তো, কিন্তু হঠাৎই এই অদ্ভুত ঘটনাগুলো তাদের সবাইকে আবার ভাবতে বাধ্য করলো। আনোয়ার শেখও সেদিন থেকে বেশ ভয়েই থাকেন, কারণ তিনি জানেন আগুনের ফুলকি যতই ছোট হোক না কেন, সেটাকে গুরুত্ব না দিলে তা সব ধ্বংস করে দিতে সক্ষম। তাই তিনি সেটাকে বাড়াতে দিতে চান না, কিন্তু চেয়েও তিনি এসবের সমাধান করতে পারছেন না। তার উপর সমস্যা যেন বেড়েই চলেছে। মীরাও হঠাৎ এসে জুড়ে বসেছে। এখনই তিনি কিছু করতেও পারবেন না। অন্তত তার ভাই মাহিনের হাবভাব দেখে তা তো মনে হচ্ছে না সে মীরাকে তাড়াবে বলে। এখন যা করার তাকেই করতে হবে। আর সাথে আছে তার ছেলে ইয়াসির। যদিও ছেলের কাজে তিনি বিশেষ হস্তক্ষেপ করেন না, ছেলেটাও দিনকে দিন তার মতোই হয়ে উঠেছে। চিন্তা শুধু ছোট ছেলে রিদওয়ানকে নিয়ে। তাকে তিনি কোনো কালেই তার মতো বানাতে পারেননি। ছোট ছেলের স্বভাব আচরণ পেয়েছে মায়ের মতো। তবে ছেলের এমন পরিবর্তনও যেন আনোয়ার শেখকে ভাবিয়ে তুলছে। ধীরে ধীরে চোখ খুলে তাকালো তৃষ্ণা। মাথাটা তার ভার হয়ে গেছে, যেন তার মাথার উপর ভারী কোনো পাথর রাখা। তৃষ্ণা কিছু সময় নিয়ে ধীরে ধীরে চোখ মেলে চাইল, নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে। মনে পড়ল কালকের কথা। তারা বেরিয়েছিল কক্সবাজারের উদ্দেশ্যে, সে, সাদিক, মারিয়া, সিনথিয়া আর সাইম। কিন্তু তারপর তারা গাড়ি থামিয়ে পাশের রেস্টুরেন্টে খেতে বসলো। কিন্তু যখন বেরিয়ে আসছিল তখন তৃষ্ণা ছিল পিছনের দিকে। হঠাৎই তার মুখ চেপে ধরলো কেউ। ক্লোরোফর্ম মেশানো একটা রুমাল। তারপর আর তার কিছু মনে নেই।
সে চোখ খুলে আশেপাশে চেয়ে দেখলো একটা রুমে তাকে হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে, কিন্তু রুমালটায় সে একা আছে, আর কেউ নেই। বাকিরা কোথায় গেল? তারা কি এতক্ষণে টের পায়নি সে যে তাদের মধ্যে নেই? নিশ্চয় পেয়েছে, তারা নিশ্চয়ই এতক্ষণে পুলিশকে ইনফর্মও করে দিয়েছে। তার বাবা কি খবর পেয়েছে তাকে কিডন্যাপ করা হয়েছে? উফ, আর কিছু ভাবতে পারছে না সে। মাথাটা তার ব্যথায় ফেটে যাচ্ছে। রুমের দরজা খোলার শব্দে তৃষ্ণা নড়ে চড়ে বসলো, কিন্তু দরজা ঠেলে কে ঢুকলো ভিতরে? আরিয়া মেহরিন। তৃষ্ণার মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। মুখ থেকে অটোমেটিক বের হলো, তুমি? আরিয়া ঢুকে বেডের উপর বসে পড়লো। কেমন আছিস? এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? তৃষ্ণার বিস্ময় যেন আরো বেড়ে গেল। তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমায় কিডন্যাপ কেন করেছো তুমি? আরিয়া হো হো করে হেসে উঠল। কিডন্যাপ কেন করেছি? চিন্তার বিষয়। তুমি আমায় তুই তুকারি কেন করছো? এমন করে কথা বলছো যেন আমি তোমার কতদিনের চেনা। হ্যাঁ হ্যাঁ, চেনাই তো। তুই আমার ভীষণ চেনা একজন। আমাকে চিনতে পারিসনি এখনো? কে কে তুমি? আমি তোর বেস্ট ফ্রেন্ড রে। ভালো করে দেখ আমায়। এত জলদি ভুলে গেলি আমায়? আমি কিন্তু ভুলিনি তোকে, শুধুমাত্র তোর জন্য ফিরে এসেছি আমি। দেখ আমায়। তৃষ্ণা শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, তুই স্নিগ্ধা তুই ফিরে এসেছিস? হ্যাঁ, এসেছি তো। শুধু তোর জন্য এসেছি বেষ্টু, কিন্তু তুই আমায় চিনতেই পারলি না। দ্যাট ইজ আনফেয়ার। স্নিগ্ধা আমায় এখানে কেন এনেছিস? প্লিজ আমায় ছেড়ে দে। ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার জন্য কি তোকে এত কষ্ট করে নিয়ে এলাম? আমায় এখানে কেন এনেছিস? ও, তুই এখনো বুঝতে পারিস না তৃষ্ণা? এত ইনোসেন্ট হলে কিভাবে হবে বলতো? তৃষ্ণা ভয়ে সিটিয়ে গেল। তার মানে তাদের ধারণাই ঠিক, আরিয়াই স্নিগ্ধা, আর সেই এসব করেছে। তার মানে সাইমের যে অবস্থা হয়েছিল সেটা আরিয়া করেছিল। তাহলে এবার তার পালা। ভয়ে গলা শুকিয়ে গেল তৃষ্ণার। ঠিক তখনই দরজা খুলে আবারও একজন ঢুকলো ভিতরে। তৃষ্ণা সেদিকে তাকাতেই দেখলো মারিয়া। দরজা ঠেলে ভিতরে ঢুকলো মারিয়া। মারিয়াকে দেখে তৃষ্ণা যেন আশার আলো খুঁজে পেল। সে দ্রুত হামাগুড়ি দিয়ে তার কাছে গেল। মারিয়া, তুই এসেছিস? আমায় এখান থেকে নিয়ে চল, নয়তো ও আমায় মেরে ফেলবে। প্লিজ আমাকে নিয়ে চল। তৃষ্ণার কথা শুনেও মারিয়ার কোনো হেলদোল দেখা গেল না। মারিয়া ওকে রেখে আরিয়ার পাশে গিয়ে বসলো। তৃষ্ণা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে প্রশ্ন করল, এই মারিয়া, তুই ওর পাশে গিয়ে বসলি কেন? ও কিন্তু তোকেও ছাড়বে না। আমায় নিয়ে এখান থেকে চল দ্রুত। মারিয়া হো হো করে হেসে উঠল। কে? আরিয়া? ও কেন আমার ক্ষতি করবে? আফটার অল আমি ওর ফ্রেন্ড। মানে কি বলছিস তুই এসব? ঠিকই তো বলছি। আচ্ছা, তোর কি মনে হয় তুই সাইম কখন কি করিস সেটা আরিয়া কিভাবে জানতো? আর ওই দলিল তোর কাছে জমা থাকায় সেই সব চিঠি আরিয়া কোথায় পেয়েছিল? তার মানে তুই সব? হ্যাঁ, আমি সাহায্য করেছি ওকে এতদিন। সেদিন থেকে আমি ওর সাথে আছি, যেদিন তুই তোর আসল রূপটা ওকে দেখিয়েছিলি, ওর বাবা মাকে কেড়ে নিয়েছিলি। ঠিক সেদিন থেকে আমার বাবা মাও সাহায্য করেছে ওকে। আমরাই ওকে দেশের বাইরে পাঠিয়েছি শুধুমাত্র ওর প্রতিশোধ নিতে। তুই এভাবে বেইমানি করলি আমার সাথে? আমি তোর বন্ধু ছিলাম। কেন এখন কেমন লাগছে? এবার বুঝেছিস বন্ধু যখন বন্ধুর পিছনে ছুরি মারে তখন ঠিক কতটা কষ্ট হয়? তুইও তো স্নিগ্ধার সাথে এটাই করেছিলি। আর কি বলছিস আমি তোর বন্ধু? হ্যাঁ, আমি কেন? তুই কারোরই বন্ধু হওয়ার যোগ্য নস। স্নিগ্ধার বাবা ছিল আমার বাবার চাচাতো ভাই। আমরা বোন হই। স্নিগ্ধা কখনোই চায়নি তোর মতো ক্ষমতার জোরে কিছু হাসিল করতে, তাই সে কখনো আমাদের পরিচয় দেয়নি। সে যা করেছে নিজের যোগ্যতায় করেছে। কিন্তু তোরা কি করলি? সবাই মিলে ওর বাবা মাকে মেরে ফেললি। না, আমরা মারিনি। আমরা তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। তুই বুঝি ভয় দেখাতে চেয়েছিলি? তাই বুঝি সেদিন ওর বাবাকে মারধর করে মারার জন্য ওখানে ছেড়ে গেছিলি? তৃষ্ণা জবাব দিল না। আরিয়া ওরফে স্নিগ্ধা উঠে দাঁড়ালো। এবার অনেক কথা হয়েছে, এবার আর মুখে কিছু বলবো না। স্নিগ্ধা মারিয়ার দিকে ইশারা করতেই
মারিয়া উঠে মুচকি হেসে বাইরে চলে গেল। স্নিগ্ধা এবার তৃষ্ণার দিকে এগিয়ে গেল, হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ। সে গিয়ে তৃষ্ণার সামনে হাঁটু মুড়ে বসলো। চিন্তা করিস না, আফটার অল তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে বেশি কঠিন কোনো শাস্তি দেব না বলেই সিরিঞ্জটা পুশ করে দিল তৃষ্ণার গলায়। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে তৃষ্ণা শুধালো, এবার সারাটা জীবন বদ্ধ উন্মাদ হয়ে পার কর। নতুন জীবনের জন্য শুভকামনা মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড।